হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সলিউশন। দিস ইজ আরাবুল রহমান। আজ 18ই জুলাই। আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। যারা চ্যানেলে নতুন আছো সকলকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর টিডব্লিউএস একাডেমি অ্যাপ যারা ডাউনলোড করোনি আরও একবার রিমাইন্ড করিয়ে দিই, টিডব্লিউএস একাডেমি অ্যাপ তোমাদের লাইভ ইন্টারেক্টিভ ক্লাস প্রোভাইড করে, বিভিন্ন ব্যাচ আমাদের সেখানে অনগোয়িং চলছে। তো তোমার যে পরীক্ষাকে তুমি টার্গেট করছো সেই পরীক্ষার ব্যাচে তোমরা এখান থেকে অ্যাডমিশন নিয়ে বাড়িতে বসে প্রিপারেশনটা কন্টিনিউ করতে পারো। পিডিএফ এবং নোটসও এখানে প্রোভাইড করা হয়, সাথে সাথে আমরা কিন্তু মক টেস্টও করিয়ে থাকি অ্যাপের মধ্যে। তো অবশ্যই ডাউনলোড করে ফেলো টিডব্লিউএস একাডেমি অ্যাপ সম্বন্ধে এবং তোমার ব্যাচ সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই আমাদের এই হেল্পলাইন নাম্বারে তোমরা কল করতে পারো। চলো সরাসরি আমরা আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন দেখে নিই। ফার্স্ট কোশ্চেন, কোন অভিযানের আওতায় সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স সিবিএন পুনেতে মেফেড্রন তৈরির একটি কারখানা ধ্বংস করেছিল? মেফেড্রন হচ্ছে একটা ড্রাগস, মাদক জাতীয় দ্রব্য। সেটা তৈরির একটা কারখানা বা একটা ল্যাব ছিল, যেটাতে সম্প্রতি সেন্ট্রাল ব্যুরো অফ নার্কোটিক্স কি করেছে, একটা অভিযান চালিয়েছে যার নাম অপারেশন বজ্র। সিবিএন মধ্যপ্রদেশ ইউনিটস বাস্টস হাইটেক এমডি ম্যানুফ্যাকচারিং ল্যাব ইন পুনে। তো পুনেতে এমডি ম্যানুফ্যাকচারিং বা মেফেড্রন ম্যানুফ্যাকচারিং এর একটা কেন্দ্র, সেটাতে সম্প্রতিকালে সিবিএন এর যে মধ্যপ্রদেশের ইউনিট আছে সেটা একটা অভিযান চালিয়েছে এবং 2 মাস্টার মাইন্ড অ্যারেস্টেড ফ্রম উজ্জয়ন অ্যান্ড যোধপুর আন্ডার মাল্টি সিটি অপারেশন। বহু সিটি বা মাল্টি সিটি অপারেশন, যেটার নাম অপারেশন বজ্র, তার আন্ডারে 2 জন প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, একজনকে উজ্জয়ন থেকে এবং আরেকজনকে যোধপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। আচ্ছা, এই মেফেড্রনটা আসলে কি? মেফেড্রন হচ্ছে একটি কৃত্রিম সিনথেটিক উদ্দীপক বা মাদক। এটি রাসায়নিকভাবে অ্যামফিটামিন বা ক্যাথোনিন শ্রেণীর অন্তর্ভুক্ত। সাধারণত এটি সাদা ও অফ হোয়াইট রঙের গুঁড়ো বা ক্রিস্টাল আকারে পাওয়া যায়। চিকিৎসা শাস্ত্রে এর কোনো স্বীকৃত ব্যবহার নেই এবং এটি অত্যন্ত আসক্তিজনক এবং বিপজ্জনক একটি অবৈধ ড্রাগ, এর কোনো বৈধতা নেই। বাজারে এটাকে বিভিন্ন কিন্তু প্রচলিত নামে ডাকা হয়, যেমন ম্যাও ম্যাও, এছাড়া এম ক্যাট, ড্রোন, হোয়াইট ম্যাজিক, এই ধরনের বিভিন্ন নাম দেওয়া হয় এই মেফেড্রনকে। এই যে মেফেড্রন অত্যন্ত মারাত্মক একটা ড্রাগস, এই ড্রাগস সম্প্রতিকালে আমেরিকাও কিন্তু তাদের দেশে ড্রাগ আসক্তির জন্য প্রচুর পরিমাণে বিভিন্ন অভিযান চালিয়েছে। সম্প্রতি ভারতেও কিন্তু এই টাইপের অভিযান চালানো হচ্ছে, যেমন মধ্যপ্রদেশের পুনেতে সম্প্রতি চালানো হয়েছে। এরপরের প্রশ্ন, সম্প্রতি ভারত সরকারের ভূবিজ্ঞান মন্ত্রক বা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস এর নতুন সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? দেখো, ভারত সরকারের সম্প্রতিকালে ভূবিজ্ঞান মন্ত্রক বা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সেস সেক্রেটারি বা সচিব হিসাবে অ্যাপয়েন্ট করা হয়েছে শ্রীনিবাস কুমার। ডক্টর শ্রীনিবাস কুমার তুম্মালা অ্যাপয়েন্টেড অ্যাজ সেক্রেটারি মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ভারত সরকারের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের সম্প্রতিকালে শ্রীনিবাস কুমার তুম্মালা নিযুক্ত হয়েছেন অ্যাজ এ সেক্রেটারি হিসাবে। আচ্ছা, এই ভূবিজ্ঞান মন্ত্রকের বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীকে? তার নাম হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। জিতেন্দ্র সিং হচ্ছে মন্ত্রী এই বিভাগের। কোশ্চেন 3, 2026 সালের চলতি মাস অর্থাৎ জুলাই মাসে কোন রাজ্য জাতীয় শিক্ষানীতি বা এনইপি, এনইপি মিন্স হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা 2020 সালে কিন্তু পাশ হয়েছিল, সেই জাতীয় শিক্ষানীতি চালু করার কথা ঘোষণা করেছে? চলো, দেখো সঠিক উত্তর হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এখানে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি এটা চালু করার কথা কিন্তু ঘোষণা করেছে। সাধারণত পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা যদি আমরা দেখি সেটা হচ্ছে 10+2 সিস্টেমে চলে, দশম শ্রেণী +2 যে হায়ার স্টাডি থাকে সেটা। কিন্তু এনইপি 2020 অনুসারে বলা হচ্ছে শিক্ষা এনইপি 2020 অনুসারে হবে 5+3+3+4, এই কিন্তু স্ট্রাকচারে আমাদের
পড়াশুনো বা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ভাগ করা হয়েছে। ভারতের অলমোস্ট সব রাজ্যে এনইপি ব্যবস্থা প্রচলিত আছে। পশ্চিমবঙ্গ রাজ্যে এটা ছিল না, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এটাকে ইন্ট্রোডিউস করেছে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার শুভেন্দু অধিকারী অন মন্ডে সেড দ্যাট এ স্টেট হ্যাজ জয়েন্ড দ্য ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। পশ্চিমবঙ্গ চালু করতে চলেছে বা জয়েন করতে চলেছে 2020 সালের যে ন্যাশনাল এডুকেশন পলিসি বা এনইপি 2020, সেটাতে। এটা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোমবার জানিয়েছেন। অ্যান্ড আমাদের পশ্চিমবঙ্গ দ্য পিএম স্কুল ফর রাইজিং ইন্ডিয়া, যেটাকে পিএম শ্রী স্কিম বলা হচ্ছে, সেই স্কিমের সাথেও কিন্তু যুক্ত হবে। দুটো শিক্ষার সাথে যুক্ত স্কিম বা পলিসি, তার সাথে মানে যুক্ত হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ। এরপরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্ড এই প্রশ্নটা আপকামিং পরীক্ষাতে কিন্তু থাকছে। ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেন কোন দুই স্টেশনের মধ্যে উদ্বোধন করা হয়েছে? ভেরি 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 ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন ট্রেন, হাইড্রোজেন একটা গ্রিন এনার্জি বা পরিবেশ বান্ধব একটা শক্তির মধ্যে পড়ে। আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম যে ট্রেন সেগুলো চলে বিদ্যুতের উপরে, 100% প্রায় ট্রেন কিন্তু চলে বিদ্যুৎ চালিত ট্রেন। অ্যান্ড এই বিদ্যুৎ তৈরি করতে গেলে আমরা জানি প্রচুর পরিমাণে কয়লা বা ইত্যাদি প্রয়োজন হয় তাপবিদ্যুৎ তৈরি করার কেন্দ্রগুলোতে। সো এর ফলে প্রচুর দূষণ হয়। হাইড্রোজেন চালিত ট্রেন উদ্বোধন করা মানে খুব বড় একটা মাইলস্টোন। এটা আমাদের ভারতবর্ষ সম্প্রতিকালে চালু করেছে এবং এটার উদ্বোধন করা হয়েছে জিন্দ অ্যান্ড সোনিপত দুটি জায়গার মধ্যে, যেটা হরিয়ানাতে অবস্থিত আছে। পিএম ফ্ল্যাগ অফ ইন্ডিয়াস ফার্স্ট হাইড্রোজেন ট্রেন বিটুইন জিন্দ অ্যান্ড সোনিপত। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সম্প্রতিকালে ফ্ল্যাগ অফ করেছেন বা উদ্বোধন করেছেন ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন, যার নাম হাইড্রোজেন চালিত ট্রেন, যেটা জিন্দ এবং সোনিপত পথের মধ্যে চলবে। অলসো প্রাইম মিনিস্টার ইনোগ্রেটেড 75 রিডেভেলপমেন্ট রেলওয়ে স্টেশন। প্রায় 75টি পুনর্গঠিত বা পুনর্নির্মিত রেলওয়ে স্টেশন, সেটার উদ্বোধনও কিন্তু সম্প্রতি করেছেন প্রাইম মিনিস্টার। দেখো, প্রাইম মিনিস্টার সম্প্রতি পাঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড় ভিজিটে আছেন। সেখানে ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন চালিত ট্রেনটি হরিয়ানা, জিন্দ এবং সোনিপত রুটে প্রায় 35.6 কিলোমিটার অংশে চলাচল করবে। ওকে, আত্মনির্ভর ভারত উদ্যোগ, যেটা আমাদের ভারতবর্ষের বিকশিত ভারত 2047-এরই একটা কিন্তু আমরা দেখব 2047 যেটা আছে সেটা, এবং আত্মনির্ভর ভারত, এই দুটি উদ্যোগের আওতায় ভারতীয় রেলের তৈরি এই ধোঁয়াবিহীন 10টা কোচ বিশিষ্ট, এটার ভিতরে 10টা কিন্তু রেল কোচ আছে, বিশিষ্ট ট্রেন 1200 কিলোওয়াট মাফ করবে 1200 কিলোওয়াট ক্ষমতার ফুয়েল সেলের সাহায্যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। এর ফলে নির্গমন হিসাবে কেবল জলীয় বাষ্পই কিন্তু উৎপন্ন হয়, এছাড়া কোনো প্রকারের এখান থেকে অন্য দূষণ কিন্তু নির্গত হবে না। সো খুব বড় একটা অ্যাচিভমেন্ট। অ্যান্ড গতি, এটার যদি আমরা দেখি সর্বোচ্চ 110 কিলোমিটার ঘন্টা গতির জন্য নকশাকৃত হয়েছে এবং 75 কিমি প্রতি ঘন্টা গতিতে চলাচলের জন্য অনুমোদিত। এর মোট ধারণ ক্ষমতা প্রায় 2600 যাত্রী। এই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের কিন্তু কয়েকটা ডিটেলস। এরপরে চলে আসো আমরা 5 নম্বর কোশ্চেন্সে চলে আসি। এটাও একটা খুব বড় একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের জৈব প্রযুক্তি খাতকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য কোন সংস্থা 50,000 কোটি টাকার তহবিল প্রস্তাব করেছে? ভারতের জৈব প্রযুক্তি বা বায়োটেক খাতে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার জন্য আমাদের ভারত সরকার ভারতের নীতি আয়োগ 50,000 কোটি টাকার তহবিল প্রস্তাব করেছে। দেখো, নীতি আয়োগ প্রপোজ 50,000 crore rupee fund to make India global biotech power. ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। এর পরের প্রশ্ন, এই প্রশ্নটা আগের বছর রেলওয়ে পরীক্ষায় এসেছিল 2025-এর ভিত্তিতে, এবারে সেম প্রশ্নটা 2026-এর ভিত্তিতে আমাদের পড়তে হবে। এটা আরআরবি পরীক্ষায় কিন্তু আগের বছরে এসেছিল। ওকে, এই টাইপের প্রশ্ন 2025-এর উপর থেকে এসেছিল। তো বলা হচ্ছে আরবিআই এর আর্থিক অন্তর্ভুক্তি সূচক 2026 সালে ড্যাশে উন্নীত হয়েছে। সেম প্রশ্ন এই ভাষাতেই ছিল 2025 সালে, যে আরবিআই এর আর্থিক অন্তর্ভুক্তি সূচক 2025 সালে
কিসে উন্নীত হয়েছে, এরকম ছিল। কিন্তু 2026-এর দিয়ে আমাদের এই প্রশ্নটা আবার আসতে পারে পরীক্ষায়। তো এই কারেন্ট অ্যাফেয়ার্সে বলা হচ্ছে আরবিআই এর আর্থিক অন্তর্ভুক্তি সূচক 2026 সালের ড্যাশে উন্নীত হয়েছে, 70-এ উন্নীত হয়েছে। দেখো, দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই হ্যাজ রিপোর্টেড অ্যান ইমপ্রুভমেন্ট ইন দ্য কান্ট্রিজ ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স, যেটাকে এফআই ইন্ডেক্স বলা হচ্ছে। তো সম্প্রতিকালে আরবিআই একটা রিপোর্ট প্রকাশ করেছে, তারা জানিয়েছে যে আমাদের ভারত কিন্তু ইমপ্রুভ করেছে, উন্নতি করেছে। কোথায়, কোন ক্ষেত্রে? ডিয়ার স্টুডেন্টস, আর্থিক অন্তর্ভুক্তি সূচক বা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ইন্ডেক্স, এফআই ইন্ডেক্স যেটাকে বলা হচ্ছে, উইথ দ্য ইন্ডেক্স রাইজিং টু 70 ইন মার্চ 2026 ফ্রম 67 ইন মার্চ 2025। 2025 সালে যেটা ছিল 67, সেটা বর্তমানে বেড়ে কিন্তু 70 হয়েছে, 70 হয়েছে। মানে ভারত কিন্তু এটা বাড়িয়েছে আরো আর্থিক অন্তর্ভুক্তি সূচকে র্যাঙ্কটা। চলো এর পরের প্রশ্ন, সম্প্রতি কোন শহরে এআই চ্যাম্পিয়ন্স ফর ডিজিটাল গভর্নেন্স সামিট অনুষ্ঠিত হলো? ভারত কিন্তু এআই বা টেকনোলজির দিকে খুব দ্রুত এগোচ্ছে। আমাদের ভারতবর্ষে পরপর অনেকগুলোই এআই সামিট হলো। এই বছরেই আমরা দেখেছি এআই ইম্প্যাক্ট সামিট অনুষ্ঠিত হয়েছিল আমাদের দিল্লিতে। তো সম্প্রতিকালে এআই চ্যাম্পিয়ন ফর ডিজিটাল গভর্নেন্স সামিট অনুষ্ঠিত হলো নতুন দিল্লিতে। চলো এর পরের প্রশ্ন 8, 2026 সালের 22শে জুলাই ভারতীয় নৌবাহিনীতে কোন যুদ্ধজাহাজটি আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত বা কমিশন করা হচ্ছে? সঠিক উত্তর আইএনএস মালভান। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। দ্য ইন্ডিয়ান নেভি ইজ কমিশনিং আইএনএস মালভান, দ্য সেকেন্ড মাহে ক্লাস, এটা দ্বিতীয় মাহে ক্লাসের বা দ্বিতীয় মাহে শ্রেণীর অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট। এটা গভীর জলে চলা একটা অ্যান্টি সাবমেরিন, সাবমেরিনের অ্যান্টি বলা যায় যেটা, সেই কিন্তু একটা মানে যুদ্ধ জাহাজ, হ্যাঁ, ওয়াটারক্রাফট আমরা বলতে পারি। সো খুব গুরুত্বপূর্ণ এটা। 22শে জুলাই কিন্তু আমাদের ভারতবর্ষে ইন্ডিয়ান নেভিতে অন্তর্ভুক্ত হতে চলেছে, ঠিক আছে, ইনক্লুড হতে চলেছে। কোশ্চেন 9, বিশ্বব্যাপী আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস কবে পালিত হয়? নেলসন ম্যান্ডেলা এই ব্যক্তি 1990 সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন এবং তার পরবর্তী সময়ে তিনি শান্তিতে নোবেল পুরস্কারও পেয়েছিলেন এবং ইনি দক্ষিণ আফ্রিকার একজন উল্লেখযোগ্য রাষ্ট্রপতিও ছিলেন। সেই নেলসন ম্যান্ডেলা, তার জন্মদিনে আমরা প্রতি বছর পালন করি নেলসন ম্যান্ডেলা দিবস 18 জুলাই। কি বলা হচ্ছে? নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে ইজ সেলিব্রেটেড অ্যানুয়ালি অন July 18th to mark the birth anniversary of South Africa's first black president and anti-apartheid leader। তো ইনি একজন বর্ণবাদ বা বর্ণ বৈষম্যের বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতা ছিলেন এবং ইনি দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি ছিলেন, ব্ল্যাক প্রেসিডেন্ট। তার জন্মদিন প্রতি বছর 18 জুলাই পড়ে এবং জন্মদিনে আমরা পালন করি আন্তর্জাতিক নেলসন ম্যান্ডেলা দিবস। এরপরে আমাদের 10 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। আজ কিন্তু অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আমরা পেয়েছি। সম্প্রতি নীতি আয়োগ কর্তৃক প্রকাশিত ভারতের প্রথম ইনভেস্টমেন্টস ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স 2026-এ কোন রাজ্য শীর্ষস্থান অধিকার করেছে? ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স, কোন রাজ্য কতটা বিনিয়োগের ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ বা ফ্রেন্ডলিনেস, সেটার জন্য সম্প্রতিকালে প্রকাশ করা হলো 2026-এ একটা রিপোর্ট। এই রিপোর্টটা কারা প্রকাশ করেছে? নীতি আয়োগ। এবং এই রিপোর্টে র্যাঙ্কিংও দেওয়া হয়েছে, যে র্যাঙ্কিংয়ে প্রথম স্থান অধিকার করেছে গুজরাট রাজ্য। গুজরাট হচ্ছে যারা ইনভেস্ট করে তাদের জন্য সব থেকে ফ্রেন্ডলি স্টেট, এই কারণে গুজরাটে কিন্তু রিসেন্ট টাইমে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট এসেছে রাদার দ্যান আদার স্টেট। অলরাইট, চলো, নীতি আয়োগ রিলিজড এ রিপোর্ট অন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলিনেস ইন্ডেক্স
অ্যামং দ্য লার্জ স্টেট গুজরাট সিকিউরড দ্য ফার্স্ট র্যাঙ্ক। বৃহৎ রাজ্যগুলোর মধ্যে গুজরাট প্রথম স্থান অধিকার করেছে এবং সেকেন্ড পজিশনে আছে মহারাষ্ট্র রাজ্য। অলরাইট, এই ছিল আমাদের আজকের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স মাই ডিয়ার স্টুডেন্টস। এইবারে আমরা কিন্তু এখনো ক্লাসটা এখানে শেষ করব না, আমরা কয়েকটা জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করব, যেমনটা আমরা প্রতিদিন প্র্যাকটিস করি। স্ট্যাটিক জিকে, জিওগ্রাফি, ভূগোল, ইতিহাস এবং অন্যান্য সমস্ত টপিক থেকে আমি কিন্তু প্রশ্ন রাখার চেষ্টা করি। এই টপিকটাতে সায়েন্স, কম্পিউটার এবং তোমার হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং সাথে সাথে অর্থনীতি, স্ট্যাটিক জিকে সমস্ত কোশ্চেন্স আমরা রাখবো। এই সেশনটি, এই সেগমেন্টটিতে 10টি আমরা জিকে প্রশ্ন এবং কয়েকটা বাড়ির কাজও তোমাদের প্রোভাইড করব। চলো আমরা দেখি কি কি বলা হচ্ছে। TWS একাডেমিতে এই ব্যাচগুলো চলছে, যে ব্যাচটাকে তুমি চুজ করবে সেই ব্যাচে ভর্তি হতে পারো। এখানে ব্যাচ কিন্তু লাইভ আছে। আমরা প্রথম প্রশ্নে চলে আসি। সর্বভারতীয় কৃষক সভার বা কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? অল ইন্ডিয়া কিষাণ সভা, AIKS বলা হয়। এটা স্থাপিত হয় কবে জানো? 1936 সালে। এবং এটা প্রতিষ্ঠা করেছিলেন যিনি, তার নাম স্বামী দয়ানন্দ সরস্বতী। তো ইনি কিন্তু প্রথম এটা সভাপতি ছিলেন। সো এটার প্রতিষ্ঠা সাল থেকে বারবার কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, অনেকবার এসেছে পরীক্ষায় প্রশ্ন। এরপরে আমাদের এই প্রশ্নটা, নক নি সিনড্রোমের কারণ হলো কোন দূষণ? আচ্ছা, সালমান খান এবং সোহেল খান অভিনীত একটা সিনেমা আছে, টিউবলাইট সিনেমা, তোমরা দেখেছো কিনা জানি না। সেখানে মেন ক্যারেক্টার যে সালমান খান ছিল, তার কিন্তু নকনি সিনড্রোম ছিল। নকনি সিনড্রোমটা কি জানো? পায়ের দুটো যে নি বা হাঁটু, সেই হাঁটু দুটো স্বাভাবিক না থেকে এই দুটো কিন্তু একটু ব্যাকা হয় এবং কাছাকাছি চলে আসে। অবভিয়াসলি এটা ক্যালসিয়ামের অভাবের কারণে হয়, তবে এটা একটা ধাতুর দূষণের কারণেও হতে পারে, যেটা হচ্ছে ফ্লোরাইড। ফ্লোরাইডের কারণে দাঁতের ক্ষয় হয়, হাড়ের ক্ষয় হয় এবং নকনি সিনড্রোমের মতো কিন্তু আমরা যে সিনড্রোম বা যে প্রবলেম সেটা কিন্তু দেখতে পাবো। বুঝেছো? এরপরের প্রশ্ন, ধূমকেতু প্রধানত কি উপাদান দিয়ে গঠিত? একটা মহাজাগতিক উপাদান, এলিমেন্টস হচ্ছে ধূমকেতু। যেমন গ্রহ আছে, নক্ষত্র, গ্রহাণুপুঞ্জ, আমাদের সৌরজগতে ইত্যাদি আমরা দেখতে পাই, উপগ্রহ দেখতে পাই সৌরজগতে। তো তেমনি আমরা ধূমকেতু আমরা সৌরজগতে দেখতে পাবো। সো এই যে ধূমকেতু আছে, ধূমকেতু প্রধানত কি দিয়ে গঠিত হয়? এটা বরফ ও ধূলিকণা দিয়ে তৈরি হয়। এদের না আবার একটু ল্যাজ মতো থাকে, গ্যাসীয় টাইপের এটা হয়, আর এর ভিতরে প্রচুর জমাটবদ্ধ গ্যাস থাকে, আর এটা ল্যাজ বিশিষ্ট হয়। একটা ধূমকেতুর নাম বলি, হ্যালির ধূমকেতু। একটা বিখ্যাত ধূমকেতু হচ্ছে হ্যালির ধূমকেতু। পরীক্ষায় প্রশ্ন একটা এখান থেকে আসতে পারে যে প্রতি কত বছর অন্তর হ্যালির ধূমকেতু দেখা যায় জানো? জেনে রাখবে 76 বছর অন্তর দেখা যায় বা দৃশ্যমান হয় এই ধূমকেতুটা। বুঝেছো? এটা অনেকবার পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিয়েছে। প্রশ্ন 4, বসন্তের টিকা কে আবিষ্কার করেন? এখানে বসন্ত বলতে গুটি বসন্তের কথা বলা হচ্ছে। গুটি বসন্তর টিকা আবিষ্কার করেছিলেন বিখ্যাত বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। এই যে জেনার আছে, এডওয়ার্ড জেনার, এনাকে আমরা বলে থাকি ভ্যাকসিনেশনের জনক বা টিকার জনক, টিকাকরণের জনক হিসাবে তিনি পরিচিত। মাই ডিয়ার স্টুডেন্টস, পরবর্তী আমাদের 5 নম্বর প্রশ্ন, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠিত হয়? HSRA। হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় 1928 সালে। স্যার প্রতিষ্ঠাতা কে ছিলেন? দেখো, প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে ছিলেন যিনি, তাদের মধ্যে ছিল বিখ্যাত চন্দ্রশেখর আজাদ এবং আরেকজনের নাম জেনে রাখো, বিখ্যাত সদস্য ভগৎ সিং। এবং ভগৎ সিং এর যে সাথীরা ছিল, সুখদেব বা ইত্যাদি, তারাও কিন্তু এর সাথে যুক্ত ছিল। সিমিলারলি আরেকটা আমরা এরকম কিন্তু
প্রতিষ্ঠান দেখতে পাবো, একটা এরকম অ্যাসোসিয়েশন দেখতে পাবো, বিপ্লবী সংগঠন যার নাম হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। হ্যাঁ, এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল তোমরা কমেন্ট বক্সে জানাবে। এটার সাথে কিন্তু ভগৎ সিং যুক্ত ছিল না, এটা একটু জেনে রাখবে। ভগৎ সিং শুধুমাত্র হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশনের সাথে তিনি যুক্ত ছিলেন না। আর এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল কমেন্ট বক্সে জানাবে। ভারতের কোন শহরটি সাধারণত গার্ডেন সিটি হিসাবে পরিচিত? গার্ডেন সিটি বা উদ্যান নগরী। ভারতের উদ্যান নগরী বেঙ্গালুরু, ভারতের আইটি ক্যাপিটাল, বিজ্ঞান নগরী, উদ্যান নগরী এবং আমাদের ভারতবর্ষের সিলিকন ভ্যালি ইত্যাদি বিভিন্ন নামে, মহাকাশ নগরী ইত্যাদি বিভিন্ন নামে কিন্তু আমরা বেঙ্গালুরুকে চিনি। কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? কিয়োটো হচ্ছে জাপান দেশে অবস্থিত একটি শহরের নাম, ছোট্ট, যেটার নাম হচ্ছে কিয়োটো। এইখানে 1997 সালে এই প্রোটোকল অর্থাৎ কিয়োটো প্রোটোকল স্বাক্ষর হয়। এবং কিয়োটো প্রোটোকল সম্পর্কিত হচ্ছে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমানোর সাথে। তো অপশন বি ইজ রাইট অ্যান্সার। এরপরে আমাদের কোশ্চেন্স 8, টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে কে 700 উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন? এই বছর 2026 সালে টি-20 বিশ্বকাপ হয়েছে আমাদের ভারতবর্ষে, অ্যান্ড ভারত জিতেছে সেটা। সেই টি-20 বিশ্বকাপের আসরে একজন ক্রিকেটার, একজন বোলার, তিনি রেকর্ড গড়েছেন টি-20 ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসাবে 700টি উইকেট নেওয়ার মাইল ফলক। তিনি হলেন রশিদ খান। ইনি আফগানিস্তান দেশের একজন স্পিন বোলার, লেগ স্পিন বল করে থাকেন, তাই না? তো এই রশিদ খান 700টি উইকেট নিয়েছেন। এর পরের প্রশ্ন 9, আকবরের সময় মহাভারতের ফার্সি অনুবাদের নাম কি ছিল? মহাভারতকে ফার্সিতে অনুবাদ করা হয়েছিল, অ্যান্ড মহাভারত যেটা ছিল সেটার ফার্সি অনুবাদের নাম রজম নামা। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কোশ্চেন 10, ডিএনএ অণুর দ্বিতন্ত্রী মডেল কে প্রস্তাব করেছিলেন? ডিএনএ দ্বিতন্ত্রী গঠন বা দ্বিতন্ত্রী মডেল কে প্রস্তাব করেন? সঠিক উত্তর হচ্ছে ওয়াটসন ও ক্রিক। অপশন সি ইজ রাইট অ্যান্সার। এরপরে একটা বাড়ির কাজ প্রতিদিনের মতো দেওয়া থাকবে। রাবার উৎপাদনে শীর্ষস্থানীয় রাজ্য কোনটি? কমেন্ট বক্সে সকলে এটার উত্তর জানাবে। অলরাইট, আশা করব তোমাদের এই পর্বটি খুবই ভালো লেগেছে। কমেন্ট বক্সে তোমরা সেটা সম্পর্কেও জানাবে, তোমার নিজস্ব মতামত জানাতে কিন্তু ভুলবে না। আর অবশ্যই প্রতিদিনের ক্লাসটি শেয়ার করো। তোমাদের জন্য এত খাটাখাটনি করে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করতে হয় আমার, অনেক কিন্তু আমার মেহনত হয় কারেন্ট অ্যাফেয়ার্সের পিছনে। অন্যান্য যত ক্লাসে আমার যত মেহনত করতে হয় তার অনেক বেশি কিন্তু আমার মেহনত করতে হয় এটার পিছনে। তো তোমরাও কিন্তু মেহনত করো, তোমরাও একটু খাটাখাটনি করো এবং আশা করব তোমরা সফলতা পাবে। কারেন্ট অ্যাফেয়ার্স শুধুমাত্র একটা পরীক্ষার জন্য নয়, সমস্ত পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ইম্পর্টেন্ট। তো আমি সকলকে বলবো, তোমার যদি কোনো বন্ধু বান্ধব থাকে তো তাকেও কিন্তু আমাদের এই বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটিকে রিকমেন্ড করতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের দিনে ক্লাসে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, হোপ ভালো থাকবে, বাই।